ওয়েলকাম সবাইকে শাইন ফিজিক্স চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা নিউটনের গতিসূত্র এই অধ্যায়ের পার্ট 2 আমরা এই ক্লাস শুরু করব। আমরা গত আগের যে পর্ব সেখানে আমরা ক্লাস 11-এর ইউনিট 3 নিউটনের গতিসূত্রের আমরা প্রায় অর্ধেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি। বেসিক্যালি নিউটনের 3টে সূত্র নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা প্রথমে বলবো বলের ঘাত এবং ঘাত বল এই বিষয় নিয়ে। বলের ঘাত কাকে বলবে, সংজ্ঞা কি? সংজ্ঞা বলতে পারবো, যদি কোনো বস্তুর ওপর কোনো স্থির মানের বল কিছু সময় ধরে কাজ করে বা ক্রিয়া করে, তখন ওই বলের মান এবং ক্রিয়াকালের যে গুণফল তাকে বলবো আমরা কি? বলের ঘাত। আমি ধরলাম এম ভরের একটি বস্তু আছে, যে বস্তুর ওপর এর মানের একটি স্থির বল ক্রিয়া করছে এবং কতক্ষণ ক্রিয়া করছে সেই টাইমটা আমি ধরলাম টি। এটা কি? ক্রিয়াকাল। কতক্ষণ সময় ধরে এই বল কাজ করছে তার মানটা আমি ধরলাম টি। লক্ষ্য করবে আমি এফ বলেছি, কি এফটাকে বলেছি আমি স্থির মানের বল, যে মানটা কিন্তু টাইম পাল্টালে কিন্তু মানটা পাল্টাবে না বা মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারবো, এক্ষেত্রে এফ বল কাজ করছে এই বস্তুর ওপর টি সময় ধরে, তাহলে বল এবং ক্রিয়াকালের যে গুণফল তাকে বলবো আমরা কি? বলের ঘাত। বলের ঘাত আমি যদি লিখি, এটাকে জে দিয়ে লিখি, অনেক বইতে আয়ও থাকে, কি হবে? বল ইনটু ক্রিয়াকাল, বা লিখতে পারবো জে ইজ ইকাল টু বল ইনটু সময়। এটা যেহেতু বলের ঘাত, বল যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে কি বলের ঘাত সেটাও কিন্তু একটা ভেক্টর রাশি হবে। তাহলে আমি যদি ভেক্টর দিয়ে লিখি তাহলে কি লিখবো? জে ভেক্টর সমান লিখতে পারবো এফ ভেক্টর ইনটু টি। এটা ভেক্টর দিয়ে লিখতে পারি। যদি ভেক্টর চিহ্ন না দিই সেক্ষেত্রে লিখবো জে ইজ ইকাল টু এফ ইনটু টি। জে হলো বলের ঘাত, এফ হলো বল, স্থির মানে বল, এবং টি হলো ইহার যে ক্রিয়াকাল সেটা। তাহলে এই বলের ঘাতের একক ও মাত্রা কি হবে একটু দেখে নিই আমরা। একক কি হবে ও মাত্রা কি হবে? একক কি হবে? বলের একক নিউটন ইনটু সেকেন্ড। এটা কি? এটা এসআই একক। সিজিএস একক চাই আমরা, কি হবে? ডাইন ইনটু সেকেন্ড। এটা সিজিএস পদ্ধতিতে আমরা একক। এফপিএস এ পাউন্ডাল ইনটু সেকেন্ড। ঠিক একইভাবে মাত্রা কি হবে? মাত্রা লিখতে পারবো বলের মাত্রা ইনটু সময় মাত্রা। বল কি হয়? এম এল টি মাইনাস 2 ইনটু সময়, ইনটু সময় মানে টি। লিখতে হবে এম এল টি মাইনাস 1, এম এল টি মাইনাস 1। এটা হলো বলের ঘাতের মাত্রা। তাহলে কি শিখলাম? বলের ঘাতের আমরা সংজ্ঞা শিখলাম। সংজ্ঞা কি? যদি কোনো বস্তুর ওপর কোনো স্থির মানের বল কিছু সময় ধরে ক্রিয়া করে, তাহলে ওই বলের মান এবং ক্রিয়াকালের যে গুণফল তাকে বলবো বলের ঘাত। ইকুয়েশন কি হবে? বলের ঘাত ইজ ইকাল টু বল ইনটু ক্রিয়াকাল, এবং একক নিউটন সেকেন্ড, মাত্রা এম এল টি মাইনাস 2। লক্ষ্য করে একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা, এক্ষেত্রে কিন্তু ক্রিয়াকাল মানে এই বলটা বেশ কিছুক্ষণ সময় ধরে কাজ করছে। আমি এরপরে আমি ঘাত বল বলবো, সেক্ষেত্রে উল্টো হবে। সেক্ষেত্রে বলটা খুব বেশি হবে এবং সময়টা খুব কম হবে। এক্ষেত্রে ওই তুলনায় কিন্তু বলের মানটা মোটামুটি মিডিয়াম কম টাইপের এবং সময়টা কিন্তু যথেষ্ট বেশি। এবারে এই বলের ঘাতে এর আরেকটা ইকুয়েশন আমরা প্রতিষ্ঠা করতে পারি, যেটা অঙ্ক করতে কিন্তু আমাদের বেশ কাজে লাগে। অঙ্ক করতে আমার সেই ইকুয়েশনটা বেশি আমাদের কাজে লাগে বা দরকার পড়ে। কি? আমরা লিখতে পারবো বলের ঘাত যে সমান এফ ইন্টু টি লিখেছি। লক্ষ্য করো নিউটনের দ্বিতীয় সূত্রে কি পেয়েছিলাম? এফ ইকুয়াল টু এম এ, এম ইন্টু এ। এ কি ছিল? এ মানে কি ছিল? ত্বরণ। এটা কি ছিল? ত্বরণ। জানো এটা কি ছিল? ত্বরণ মানে অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ বাই টি। অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তনের হার।
বা লিখতে পারবো জে ইজ ইকাল টু এম ইন্টু এর মানটা পুট করে দিচ্ছি এখান থেকে ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, টিটা কেটে যাবে, তাই কি পড়ে থাকবে জে ইজ ইকাল টু গুণ করে দিই আমরা এম ভি মাইনাস এম ইউ। এম ভিটা কি অন্তিম ভরবেগ, যেহেতু ভিটা অন্তিম বেগ, ভর ইন্টু অন্তিম বেগ, অন্তিম ভরবেগ, অন্তিম ভরবেগ অবশ্যই রৈখিক ভরবেগ, আর এটা প্রাথমিক প্রাথমিক ভরবেগ। তা লক্ষ্য করো অ্যাকচুয়ালি যে পাচ্ছে কি বলের ঘাত আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি যে ভরবেগের পরিবর্তন, মানে কোন একটা বস্তুর ওপর যদি কোনো বল কাজ করে কিছুটা সময় ধরে, ওর যে ভরবেগের পরিবর্তন হবে সেটাকেই কিন্তু বলতে পারবো বলের ঘাত। অতএব সবসময় কোনো বস্তুর যে ভরবেগের পরিবর্তন মানে অ্যাকচুয়ালি এম ভি মাইনাস এম ইউ, সেটা কিন্তু যে বলের ঘাত তার সঙ্গে সমান হয়। এখান থেকে দেখতে পাচ্ছি যে ভরবেগের যে মাত্রা সেটা হবে আমাদের বলের ঘাতে মাত্রা, ভরবেগের মাত্রা জানো ভর ইন্টু বেগ, ভর বেগ এল টি মাইনাস ওয়ান, অর্থাৎ একই জিনিসটা এসছে ফিরে। অর্থাৎ ভরবেগের মাত্রা এবং বলের যে ঘাত তার মাত্রা কিন্তু দুটো সমান। এখন আমরা এর কিছু উদাহরণ আমরা বলতে পারি। কিরকম উদাহরণ? আমি কোনো একটা বস্তুকে 5 নিউটন বল দিয়ে 4 সেকেন্ড ধরে আমি ঠেললাম, সেক্ষেত্রে 5 ইন্টু 4 20 নিউটন সেকেন্ড, সেটা কিন্তু এর বলের ঘাত হবে। আরো কিছু উদাহরণ আছে, সেগুলো আমি পাশে আমি গ্রাফিক্স দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এবারে এর আমি আরেকটা পার্ট শিখবো পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। যদি এই বলটা পরিবর্তনশীল হয়, পরিবর্তনশীল বল এখানে আমি করেছি নির্দিষ্ট বল, এই বলটা স্থির, যদি বলটা স্থির না হয় পরিবর্তনশীল বল হয়, সেক্ষেত্রে আমরা ইকুয়েশন কি পাবো সেটা আমরা নেক্সট দেখব। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমি একটা গ্রাফ এঁকেছি, লক্ষ্য করো। আমি কি করলাম, আমি ধরলাম যে কোন একটা বস্তুর ওপর বল কাজ করছে, যে বলটি সময়ের সঙ্গে পরিবর্তনশীল, সময়ের সঙ্গে কি হবে কখনো মানটা বাড়ছে কখনো স্থির আছে বাড়ছে এরকম, মানে সময়ের সঙ্গে মানটা কিন্তু ইচ্ছা মতো পরিবর্তন হচ্ছে, মানে মানটা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় মানটা আলাদা। আমি সেই সময়ের সঙ্গে প্রযুক্ত যে বল পরিবর্তনশীল বল তার একটা লেখচিত্র আমি এখানে অঙ্কন করেছি। এখন আমি বলের ঘাতে যে বেসিক ইকুয়েশন দিয়েছিল বল ইনটু সময়, তাহলে এই যে গ্রাফটা আমি অঙ্কন করেছি, আমি এই গ্রাফকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে আমি মানে ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের মধ্যে আমি এটাকে ভাঙছি। লক্ষ্য করো, আমি সাপোজ আমি এখানে একটা খুব ছোট্ট একটা ক্ষুদ্র সময় নিলাম, এই ডিটি, এই ছোট্ট যে টাইমটা, যে টাইম ডিফারেন্স, সময় পার্থক্য, তাকে আমি লিখছি ডিটি দিয়ে। এবং এই সময় পার্থক্যটা এত ক্ষুদ্র, আমি ধরছি এর মধ্যে কি হচ্ছে, এর মধ্যে যে বল সে বলটা কিন্তু কনস্ট্যান্ট, মানে অ্যাকচুয়ালি কিন্তু এই প্রান্তে বল এখান থেকে এই পর্যন্ত হওয়া উচিত, এই প্রান্তে বল এখান থেকে এই পর্যন্ত হওয়া উচিত, কিন্তু ডিটিটা এত ক্ষুদ্র আমি হাইটটাকে আমি ফিক্স ধরছি, আমি হাইটটা কি ধরছি ফিক্সড, এবং ধরছি এই হাইটটা তখন হবে এফ, যেটা অবশ্যই ফাংশন অফ টাইম। তাহলে এই ডিটি ক্ষুদ্র যে সময়, ডিটি ক্ষুদ্র সময়ের জন্য এই পরিবর্তনশীল বল তার জন্য প্রযুক্ত বলের ঘাত কত হবে, ডিটি সময়ের জন্য বা সময় পার্থক্যের জন্য প্রযুক্ত বলের ঘাত সেটা অবশ্যই ক্ষুদ্র হবে। আমি লিখছি ডিজে বল ইন্টু সময়, কত হবে ডিজে বল ইন্টু সময়। তাহলে আমি যদি মোট সময় ধরি, মোট সময় 0 থেকে আমি এটা একটা টি ধরছি, মোট সময় মোট প্রযুক্ত বলের ঘাত কত হবে আমি সেটা বার করতে চাইছি। কোথায় লিখতে পারবো মোট সময় টিতে বস্তুর ওপর মোট প্রযুক্ত বলের ঘাত, বস্তুর উপর মোট প্রযুক্ত বলের ঘাত কত হবে, সেক্ষেত্রে লিখতে পারবো যে সমান, সেক্ষেত্রে ইন্ডিকেশন করতে হয় 0 to
টি এফ টি ইন্টু ডিটি। আমি এই যে ক্ষুদ্র মান পেয়েছি আমি সেটাকে আমি কি করবো, জাস্ট ইন্টিগ্রেশন করব। এটা লক্ষ্য করো, আমরা কি জানি, আমরা জানি নিউটনের সূত্র, বল ইজ ইকুয়াল টু কি ছিল, বল ইজ ইকুয়াল টু এম এ লিখতে পারি। আমি এটাকে লক্ষ্য করো এম এ লিখতে পারি, তো এটাকে লিখবো ডিপি ডিটি। ডিপি ডিটি তার কারণটা কি, এম এ মানে কি, এম এ মানে লক্ষ্য লিখতে পারি এম ইন্টু ডিভি ডিটি। ডিভি ডিটি যদি আমি এমটিকে ভিতরে ঢুকিয়ে দিই তাহলে পাবো কি ডি এম ভি বাই ডিটি পারি। এফ ইকুয়াল টু এম এ মানে ডিভি ডিটি, এমটাকে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কি হবে আমি লিখতে পারবো ডি ডিটি অফ এম ভি। এম ভি মানে কি পি, ডিপি বাই ডিটি। এখানে খুব সিম্পল লিখতে পারবো ডিপি বাই ডিটি ইন্টু ডিটি। ডিটি ডিটি আউট হয়ে যাবে, ইন্টিগ্রেশন 0 টু টি ডিপি ইজ ইকুয়াল টু লিখতে পারবো এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে পি হয়, এবার 0 সময়ে একবার টি সময়ে। তাহলে 0 সময় আর টি সময় মানে কি, একবার হবে একদম পিটি টি সময় ভরবেগ, একবার হবে 0 সময় ভরবেগ। এই টি সময় ভরবেগ তার অর্থ কি, তার অর্থ অন্তিম ভরবেগ। এটা টি সময়, সেই সময় ভরবেগ অন্তিম ভরবেগ, এটা 0 সময় একদম প্রাথমিক ভরবেগ। মানে অন্তিম ভরবেগ মানে এম ইন্টু ভি, এটা এম ইন্টু প্রাথমিক বেগ। আমি কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি একই রকম ইকুয়েশন আমি পেতে পারি, ক্যালকুলেশনটা একটু অন্য টাইপের। এটা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বলের ঘাত নির্ণয় পদ্ধতি। লক্ষ্য করো লেখচিত্রে আমি একটা গ্রিন কালি দিয়ে ক্ষেত্রফল অঙ্কন করেছি। এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কি, বল, বলের যে গ্রাফ লেখচিত্র এবং যে সময় অক্ষ এর মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি কোন গ্রাফ থেকে বার করতে গেলে এই মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল, বলের লেখচিত্র এবং সময় অক্ষের মধ্যবর্তী অংশে যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের যে মান হবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বলের যে ঘাত তার সঙ্গে সমান হবে। তো মোটামুটি বলের ঘাত স্থির বলের ক্ষেত্রে কি হবে, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কি হবে, দুটি আমরা করলাম। নেক্সট আমরা আসবো ঘাত বল। নেক্সট ঘাত বল কাকে বলবো, ঘাত বল হবে যদি কোনো বৃহৎ মানের কোনো বল কোনো বস্তুর ওপর খুব অল্প সময় ধরে কাজ করে, তখন এই যে বল তাকে বলবো আমি ঘাত বল। একটা বস্তু আছে, হঠাৎ করে বল কাজ করলো, সেক্ষেত্রে টিটা কিন্তু খুবই ক্ষুদ্র, প্রায় শূন্য, মানে ভীষণই ক্ষুদ্র। সেক্ষেত্রে যে বল কাজ করবে, যে বৃহৎ মানের বল কাজ করবে, এটা বৃহৎ মানের বল। বৃহৎ মানের বল যদি হয় সেক্ষেত্রে এই এফটাকেই বলবো আমি ঘাত বল। মানে অ্যাকচুয়ালি কি ঘাত বল কিছু না, এটা কিন্তু অ্যাকচুয়ালি বল। ঘাত বল একটা বিশেষ প্রকারের বল, যে বলের মানটা খুব বেশি এবং যে বলটা কোনো একটি বস্তুর ওপর খুব অল্প সময় ধরে কাজ করবে, খুব হঠাৎ কাজ করবে। এবং এই হঠাৎ কাজ করার জন্য কিন্তু ওই বস্তুর কোনো স্মরণ ঘটবে না, ওই বস্তুর কি হবে, হঠাৎ করে একটা ভরবেগের পরিবর্তন ঘটবে। এই যে বৃহৎ মানের বল তাকে আমি বলবো কি ঘাত বল। উদাহরণ কি বলতে পারি, ফুটবলে হঠাৎ করে কিক করি আমরা, যে পা দিয়ে হঠাৎ করে কিক করছি, পা দিয়ে যে বল প্রয়োগ করছি সেটা কিন্তু একটা ঘাত বলের একটা উদাহরণ। হাতুড়ি দিয়ে কোনো ব্রেক পুঁতলে হঠাৎ করে হাতুড়ি দিয়ে ব্রেক আমরা আঘাত করছি, এটাও কিন্তু একটা ঘাত বলের উদাহরণ। ক্রিকেট খেলার সময় ব্যাটসম্যান যখন বলকে হঠাৎ করে ছক্কা মারলো, হঠাৎ করে যখন বলকে ব্যাট দিয়ে মারা হচ্ছে, সেটা কিন্তু একটা ঘাত বলের উদাহরণ। এরকম অনেক উদাহরণ আছে, আর পাশে কিছু উদাহরণ আমি পিকচার আমি দিয়ে দিচ্ছি। নেক্সট যেটা লাগে আমার ঘাত বলের একক মাত্রা কি হবে, যেহেতু ঘাত বল একটা বল এবং বিশেষ প্রকারের বল, তাই ঘাত বলে কিন্তু একক এবং মাত্রা হবে বলের মাত্রা এবং বলের এককের সঙ্গে সমান, নিউটন মাত্রা mm t-2, এটা ঘাত বলের একক এবং মাত্রা হবে। নেক্সট লাগবে ঘাত বল এবং বলের ঘাতের পার্থক্য। নেক্সট আমি আসবো বলের ঘাত ও ঘাত বলের পার্থক্যে। পার্থক্য কি বলবো, একদম 1 নম্বর পার্থক্য আসবো সংজ্ঞা। আমি এখানে এর সংজ্ঞা দেবো এবং আমি এদিকে ঘাত বলের সংজ্ঞা দেব। নেক্সট কি আসবো, বলের ঘাতের যে একক, একক কি ছিল নিউটন ইন্টু সেকেন্ড, ঘাত বলের একক কি ছিল নিউটন। 3 নম্বর আসবো বলের ঘাতের মাত্রা, m l t-1, আর এর মাত্রা ছিল যে বলের মাত্রা m l t-2।
টু। আমি নেক্সট কি আসবো, আমি নেক্সট বলতে পারি ঘাত বল কি, ঘাত বল হলো ঘাত সৃষ্টিকারী বল, সেই কারণে বলতে পারি ঘাত বল হলো কারণ আর বলের ঘাত হলো তার ফল। তাহলে বলের ঘাত কি হবে, ফল, আর ঘাত বল কারণ। আমি এটা বলতে পারি। নেক্সট আমি কি বলতে পারবো, আমি এটা বলতে পারবো যে যে বলের ঘাতের ক্ষেত্রে, এর ক্ষেত্রে কি হয়, বলের ঘাতে কি হবে, বলের ঘাতে বস্তুতে একটা ভরবেগের পরিবর্তন ঘটবে, ভরবেগের পরিবর্তন ঘটবে। কিন্তু ঘাত বলে কি হয়, এক্ষেত্রে কোনো ত্বরণ সৃষ্টি হয়, কোনো পরিবর্তন ঘটে না। এই 4-5টা পার্থক্য আমরা মুখস্থ রাখবো। নেক্সট আমরা আসবো খুব ইন্টারেস্টিং পার্ট, লিফটে প্রতিক্রিয়া। লিফট তোমার প্রত্যেকে চেপেছো, লিফটে উঠলে কি মনে হয়, ওপরে উঠলে একটু ভারী মনে হয়, নিচে নামলে একটু হালকা মনে হয়। লিফটে বেসিক্যালি 4 থেকে 5টা কেস হয়। আমি এখানে দুটো পার্টে দেখাবো। লিফট ওপরে উঠলে কি হচ্ছে তার আমি 3টে কেস দেখাবো। 3টে কেস কি দেখাবো, লিফট ওপরে উঠলে 1 নম্বর, যখন লিফট উপরে ওঠে তখন কি হবে, 3টে কেস হতে পারে। লিফটে যে ত্বরণ আমি যে এ ধরছি, ত্বরণটা গ্রেটার দেন 0 হতে পারে, ত্বরণটা ইকুয়াল টু 0 হতে পারে, ত্বরণটা লেস দেন 0 হতে পারে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে কি লিফটটি সমত্বরণের উপরে উঠছে, লিফটটি সমবেগে উপরে উঠছে, সমবেগে, আর লিফটটি সমমন্দনে উপরে উঠছে, তার মানে অ্যাকচুয়ালি সমতরণের নিচে নামছে। তা এই পুরো লিফটের কেসের 6টা পিকচার আমি পাশে দিয়ে দিচ্ছি, এগুলো আঁকা একটু ডিফিকাল্ট, আঁকতে সময় লাগে, আমি পুরো 6টা পিকচার দিয়ে দিচ্ছি, আমি সেটাকে একসঙ্গে বলবো। লক্ষ্য করো কোন একটা লিফট, এর মধ্যে কোন একটা মানুষ দাঁড়িয়ে আছে, যখন দাঁড়িয়ে থাকবে এই ব্যক্তি যদি ভর m হয় তাহলে কিন্তু ওজন থাকবে mg, সেটা অবশ্য নিচে দিয়ে কাজ করবে নিম্নমুখী। এবং লিফটের যে মেঝে, সে মেঝে কি করবে, ওই ব্যক্তির ওপর একটা ঊর্ধ্বমুখী লম্ব প্রতিক্রিয়া প্রয়োগ করবে, যাকে আমি লিখছি R দিয়ে। আরটা কি, ঊর্ধ্বমুখী লম্ব প্রতিক্রিয়া। mgটা কি, ওই ব্যক্তির ওজন, স্বাভাবিক অবস্থায় কি হয়, নিউটনের তৃতীয় সূত্র থেকে পাই, যখন লিফট স্থির আছে স্বাভাবিক অবস্থায় কি হয়, R = mg হয়, হয়। অর্থাৎ ঊর্ধ্বমুখী যে লব্ধি প্রতিক্রিয়া সেটা 0 হয়, কারণ যখন R mg হবে, R আর mg সমান হয়ে যায়, তো অপরের দিকে লব্ধি প্রতিক্রিয়া দুটোকে আমি যোগ করলে 0 পাবো, অপর দিকে R, নিচের দিকে mg, দুটো যোগ করলে 0 পাবো, ভেক্টরের নিয়ম অনুযায়ী, এটা উল্টে নিলে -mg লিখতে পারবো, 0 হবে। তাহলে এখানে আমি একটা লিখতে পারি যে ঊর্ধ্বমুখী মোট লব্ধি বল কত হবে, তার একটা ইকুয়েশন আমি লিখতে পারি। এটা লাগবে, আমার খুব কাজে লাগবে নেক্সট ক্যালকুলেশন দেখানোর জন্য। ঊর্ধ্বমুখী লব্ধি বল, এটা লিখি, কত হবে, অপর দিকেরটা আমি আগে লিখছি R - mg, এটা ঊর্ধ্বমুখী লব্ধি বল। এখন লক্ষ্য করো, যখন স্বাভাবিক অবস্থা আছে তখন কিন্তু লিফট স্থির আছে, লিফট গতিশীল নেই, লিফটে কোনো ত্বরণ নেই, তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি বল সেক্ষেত্রে 0, সেক্ষেত্রে কি হবে, R = mg হবে, বা R হচ্ছে mg। তো ব্যক্তি যত ভারী, ও কিন্তু নিজেকে ঠিক তত ভারী বলেই মনে করছে, কারণ এই R কত হবে, R এর মানটা কত হবে তার উপর ডিপেন্ড করবে ওই ব্যক্তি কি মনে করবে, তার কারণ Rটা কিন্তু লিফটের মেঝে কর্তৃক ওই ব্যক্তির উপর প্রযুক্ত লম্ব প্রতিক্রিয়া, অতএব এই R কাজ করছে ওই ব্যক্তির মধ্য দিয়ে, অতএব R এর মানটা বেশি কি কম সেই অনুযায়ী ওই ব্যক্তি অনুভব করতে পারবে তার ওজন বাড়ছে কি কমছে। এবারে আমি পরপর 3টে কেস নিয়ে আমি আলোচনা করছি। একদম ফার্স্ট কেস, লক্ষ্য করো, প্রথম কেস, যখন কি লিফট এ ত্বরণ নিয়ে উপরে উঠছে, তোমরা পাশের চিত্রে লক্ষ্য করো, একদম ফার্স্ট চিত্র,
যখন লিফট এর তরণীর উপরে উঠবে তখন ঊর্ধ্বমুখী একটি বল কাজ করবে। কত ঊর্ধ্বমুখী বল কাজ করবে? এম এ। ভর ইন্টু ত্বরণ, ঊর্ধ্বমুখী বল কাজ করবে এম এ। আবার ঊর্ধ্বমুখী বল কত হয় আমি লিখে রেখেছি, ওটা সব ক্ষেত্রেই হবে। কি হবে? আর মাইনাস এমজি, আর মাইনাস এমজি, বা লিখতে পারো কি আর ইজ ইকাল টু এমজি প্লাস এম এ। তাহলে যখন একটা লিফট এ গ্রেটার দেন 0 অর্থাৎ ত্বরণ নিয়ে উপরে উঠবে, সমত্বরণ নিয়ে উপরে উঠবে, তখন কিন্তু লিফটের মধ্যে থাকা কোনো ব্যক্তির যে অনুভূতি লম্ব প্রতিক্রিয়া সেটা আর ইজ ইকাল টু এমজি প্লাস এম এ হবে। ওর কিন্তু অ্যাকচুয়ালি ওজন কত? এমজি, বাট তখন সে মনে করবে চলন্ত অবস্থায় ওজন হচ্ছে এমজি প্লাস এম এ, নিজেকে ভারী মনে করবে। কতটা ভারী হবে? এম এ। এই এম এ পরিমাণ তার কিন্তু ওজন বৃদ্ধি পাবে। এখন সে নিজেকে একটু ভারী মনে করবে। এবার কেস 2, আমি 2 নম্বর কেসে আসি। কেস 2, যখন লিফটটা নিচে নামছে, আচ্ছা কেস 2 যখন লিফটটা যখন এ ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ সমবেগে উপরে উঠছে, সমবেগে উপরে উঠছে। ওকে, সমবেগে উপরে উঠছে মানে আগে যে ইকুয়েশন সেটাই লিখবো আমি, আর ইজ ইকুয়াল টু এম জি প্লাস এম এ মানে 0, আর ইজ ইকুয়াল টু কত? এম জি। লক্ষ্য করো, অর্থাৎ তখন কিন্তু ওই ব্যক্তির নিজেকে ভারী মনে হচ্ছে না বা হালকা মনে হচ্ছে না, যেটা ওই ব্যক্তির ওজন ছিল সেটাই হচ্ছে, ওজন বৃদ্ধিও পাচ্ছে না হ্রাসও পাচ্ছে না, আর ইজ ইকুয়াল টু এমজি। কখন? যখন লিফটটা সমবেগে উপরে উঠবে তখন কিন্তু এই কেসটা ঘটবে। 3 নম্বর কেস আমি বলতে পারি, যখন লিফটটা সমমন্দনে এ লেস দেন 0, এ নেগেটিভ, সমমন্দনে উপরে উঠবে, তার মানে বলতে পারি সমত্বরণে নিচে নামবে। সমমন্দনে উপরে ওঠা মানে সমত্বরণে নিচে নামা। লক্ষ্য করো, যখন লিফটটা নিচে নামছে তখন নিচের দিকে প্রযুক্ত বল কত হচ্ছে? নিচের দিকে প্রযুক্ত বল ভর ইন্টু ত্বরণ। তার মানে অপর দিকে প্রযুক্ত বল কত হচ্ছে? মাইনাস এম এ ভর ইন্টু ত্বরণ। ঊর্ধ্বমুখী প্রযুক্ত বল মাইনাস এম এ, আবার ঊর্ধ্বমুখী লব্ধি বল কি ছিল? আর মাইনাস এমজি, ফার্স্টেই বলেছি। তাহলে আর কত হবে? এমজি মাইনাস এম এ, আর কত হবে? এমজি মাইনাস এম এ। অতএব তখন কিন্তু ওই ব্যক্তির যে লম্ব প্রতিক্রিয়া সেটা হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। কখন? যখন ওই লিফটটা সমমন্দনে উপরে উঠছে বা সমত্বরণে নিচে নামছে। আর এমজি মাইনাস এম এ কত কমবে? এম এ পরিমাণ তার যে ওজন সেটা কমে যাবে। অতএব ওই ব্যক্তি তখন নিজেকে হালকা বলে মনে করবে। উপরে উঠলে ভারী মনে করবে, যদি সমবেগে উপরে ওঠে ভারী বা হালকা কিছুই মনে করবে না, বাট সমমন্দনে উপরে উঠলে বা সমতলের নিচে নামলে নিজেকে হালকা বলে মনে করবে। এবং এখানে এই একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, এরা দুটো পার্টে আমি ভাঙতে পারি, দুটো পার্টে আমি এটাকে ভাঙতে পারি। কি? যদি এ গ্রেটার দেন জি হতে পারে, এ লেস দেন জি হতে পারে, দুটো কেস হতে পারে, এ গ্রেটার দেন জি, এ লেস দেন জি। দুটো ক্ষেত্রে কিন্তু আমরা দুরকম বিষয় পাবো। লক্ষ্য করো, যদি আমি এ লেস দেন জিটা বলি, এ লেস দেন জি, এর মানটা জি এর থেকে ছোট, তখন পাবো কি? তখন পাবো আর গ্রেটার দেন 0, আর গ্রেটার দেন 0, কারণ এ লেস দেন জি মানে জি বড়, এই পার্টটা বড় হবে, এই পার্টটা ছোট, বড় থেকে ছোট বিয়োগ দিলে আর গ্রেটার দেন 0, এটা স্বাভাবিক যে কেস সেটা। বাট যদি এ গ্রেটার দেন জি হয়, যে মন্দন উপরে উঠছে সেই মন্দনটা অবিকর্ষ ত্বরণ থেকে বেশি, বা যে ত্বরণের নিচে নামছে সেই ত্বরণটা অবিকর্ষ ত্বরণ থেকে বেশি, সেক্ষেত্রে কিন্তু এ গ্রেটার দেন জি। অতএব কি হচ্ছে? ছোট থেকে আমি একটা বড় সংখ্যাকে বাদ দিচ্ছি, তখন কিন্তু হবে আর লেস দেন 0, তখন কি আর নেগেটিভ হবে। আর নেগেটিভ তার অর্থ কি? তার অর্থ তখন আর এর ডাইরেকশনটা উল্টে যাবে। তখন কি হবে? তখন দেখবে লোকটার মাথা ছাদে থেকে আছে এবং পা কিন্তু শূন্যে ঝুলছে, তখন এই দিকে থাকবে আর, এদিকে আর এই যে কেস যখন কোনো ব্যক্তির লম্ব প্রতিক্রিয়া উল্টে যায়, অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া আর নেগেটিভ হয়, তখন ওই ব্যক্তি মানে লিফটের মধ্যে থাকা সমস্ত বস্তু সব লিফটের ছাদে গিয়ে আটকে যাবে এবং নিচে কিন্তু পুরো ফাঁকা হয়ে যাবে। এই যে কেস তাকে বলা হয় অতি, মনে রাখবে এটা, অতি ভারহীনতা।
হীনতা কখন হবে? যখন কোন একটা লিফট অবিকর্ষ ত্বরণ থেকে বেশি ত্বরণ নিয়ে নিচে নামবে বা তার থেকে বেশি মন্দন নিয়ে ওপরে উঠবে, একে বলবো অতি ভারীনতা বা সুপার ওয়েস্টেডনেস। ওকে, এটা একটু মনে রাখবে এই পয়েন্টটা। তাহলে আমি লিফট উপরে উঠলে কি কি কেস হয়, আমি তিনটে কেসই কিন্তু করলাম। নেক্সট দেখবো যখন লিফট নিচে নামে তার ক্ষেত্রে কি হয়। তার ক্ষেত্রেও তিনটে কি কেস হবে, কিন্তু সেক্ষেত্রে এই কোশ্চেনটা একটু পাল্টাবে। লক্ষ্য করো, যখন কোনো লিফট নিচে নামছে, লিফট সমতরণে নামতে পারে, সমতরণে নিচে নামছে, আমি বলেছি এটা, তো নিচের দিকে কত বল কাজ করবে? এম এ, অপর দিকে কাজ করবে মাইনাস এম এ। প্রথম কেস ঊর্ধ্বমুখী লব্ধি বল এম এ, আর ঊর্ধ্বমুখী লব্ধি বল কি পেয়েছিলাম? আর মাইনাস এম জি, বা লিখতে পারবো আর ইজ ইকাল টু এম জি মাইনাস এম এ। আবার আমি আগের মতো ইকুয়েশন পেলাম। অতএব কোন লিফট সমতরণের নিচে নামলে তার যে লম্ব প্রতিক্রিয়া আর সেটা হ্রাস পায়, অর্থাৎ ওই ব্যক্তি নিজেকে কিন্তু হালকা বলে মনে করবে, ও নিজেকে একটু হালকা লাগে। যদি লিফট সমবেগে নিচে নামে, আমি এই ইকুয়েশন লিখতে পারি, এর ক্ষেত্রে এ ইজ ইকাল টু 0, এম জি মাইনাস 0 এম জি। সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি যে ওজন, সে নিজেকে সেই ওজন বলেই মনে করবে, ওজন বাড়বেও না বা ওজন কমবেও না। 3 নম্বর কেস, যখন কোনো লিফট সমমন্দনে নিচে নামে, তার মানে সমতরণে ওপরে ওঠে। লক্ষ্য করো, সমমন্দনে নিচে নামছে, তার মানে সমতরণে ওপরে উঠছে। সেক্ষেত্রে কি হবে? সমমন্দনে নিচে নামছে মানে মাইনাস এ, অপর দিকে কি প্লাস এ থাকবে। অপর দিকে প্রযুক্ত বল কত হবে? প্লাস এম এ। অপর দিকে প্রযুক্ত বল এম এ, অপর দিকে প্রযুক্ত লব্ধি বল কি ছিল? আর মাইনাস এম জি, সেক্ষেত্রে হবে আর ইকুয়াল টু এম জি প্লাস এম এ। অর্থাৎ তখন কিন্তু সে নিজেকে ভারী বলে মনে করবে। এই মোটামুটি আমাদের লিফটের অপর দিকে উঠলে 3টে কেস, নিচের দিকে নামলে 3টে কেস, 6টা কেস আমি ব্যাখ্যা করলাম। এবং এক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশন আমি আগে যখন অপর দিকে উঠছিল সেক্ষেত্রেও পেয়েছিলাম একই টাইপের ইকুয়েশন। তাহলে আজকে আমরা বলের ঘাত বল এই নিয়ে জানলাম, এবং লিফটের প্রতিক্রিয়া, লিফটের বিভিন্ন কেস সেই নিয়ে আমরা আলোচনা করলাম। এই চ্যাপ্টার বাদ বাকি পার্ট আর আমাদের একদিন লাগবে, আর একটা পার্টে কমপ্লিট হবে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আছে, বন্দুকের পিছনে ঘটা বন্দুকের প্রতিক্রিয়া, বা নিউটনের সূত্র থেকে, তৃতীয় সূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা, উল্টোটা, এবং রকেট বা জেট প্লেনের গতি। এটা আশা করি আমরা পার্ট 3-তে আমরা কমপ্লিট করতে পারবো। আজকে এই পর্যন্ত, প্রত্যেককে অনেক ধন্যবাদ। আর নোটসের জন্য আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা প্রত্যেকে জয়েন করতে পারো। সমস্ত নোটস, অল ইন্ডিয়া বেসিসের সমস্ত নোটস, বাংলায় বা ইংলিশে সমস্ত নোটস ওখানে আমি আপলোড করব নিয়ম মতো, তো ওখান থেকে সব কিছু ডাউনলোড করতে পারবে। টেলিগ্রামের সবথেকে বড় সুবিধা হলো যে ওখানে একটা ক্লাউড স্টোরেজ পাওয়া যায়, তোমরা ফোন থেকে ডিলিট হয়ে গেলেও যখন খুশি ওখান থেকে তোমরা আবার পুনরায় ডাউনলোড করে নিতে পারবে। ওকে, প্রত্যেকে অনেক ধন্যবাদ।